প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক হাসান হাফিজ। ধন্যবাদ। ভালো আছি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, স্থানীয় সরকার নির্বাচন আগে চান বেশি মানুষ, বিবিএস-এর জরিপ। বাংলাদেশের অর্থনীতি গতি কমবে, মূল্যস্ফীতিও ভোগাবে। দৈনিক কালের কণ্ঠ, শুধু আইন করে রাজনৈতিক ধারা বদলানো কঠিন হবে, রাজনৈতিক দল বিশ্লেষকদের মত। চালের ঘাটতি হিসাবে গরমিল, WF-এর প্রতিবেদন, 5 ঝুঁকিতে দেশ শীর্ষে মূল্যস্ফীতি। দৈনিক সমকাল, ক্যাপাসিটি চার্জের ঘানি টানতে হবে 2 যুগ, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে হবে 4.1। দৈনিক যুগান্তর, হাসিনা নির্দেশে ক্র্যাকডাউন, শাপলা চত্বরে হেফাজত দমন, অপারেশন ফ্লাশ আউট। দ্রুত জাতীয় সংসদ নির্বাচন, ভোটের ইস্যুতে বাড়ছে দেশি বিদেশি চাপ। দৈনিক ইত্তেফাক, খরচ বৃদ্ধির চাপে উদ্যোক্তারা, মোটরসাইকেল দুর্ঘটনায় চিরতরে নিথর 6 বন্ধু। মানব জমিনের শিরোনাম, ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের নেতৃত্বে প্রবাসীরা, অর্থনীতি। কামরুজ্জামানের চোখে জামায়াতের ভুল, ইমরান দম্পতির কারাদণ্ড। বাংলাদেশ প্রতিদিন, বিএনপির ভাবনায় শুধুই ভোট, হাত বাড়ালেই মাদক, শেখ পরিবারের সবাই আসামি। দেশ রূপান্তর, বড় পরিসরের সংলাপ চায় দলগুলো, মূল্যস্ফীতির ঝুঁকিতে বাংলাদেশ। দৈনিক জনকণ্ঠ, নির্বাচন নিয়ে দ্বিমুখী চাপে সরকার। খবরের কাগজ, 10 মাসেও শেষ হয়নি তদন্ত, ভবন নির্মাণে চরম অনিয়ম, বেইলু রোডের ভয়াবহ অগ্নিকাণ্ড। কালবেলা, ঘরে বাইরে ভোটের চাপ, ডেঙ্গুর সমাধান টিকাতেই। দিনকাল, যুক্তরাষ্ট্রের দেশের সর্বোচ্চ রপ্তানি পোশাক খাতে $7 বিলিয়ন, সাবেক ইসির বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক। সময়ের আলো, সংসদ নির্বাচন ডিসেম্বরে, সরাসরি ভোটে রাষ্ট্রপতি চায় 83% মানুষ। দৈনিক করতোয়া, অর্থনীতিতে মন্দার পূর্বাভাস, আবারও জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চাইল বিএনপি। আমার দেশ, হাসিনার বিচারে সব দল একমত। দৈনিক ইনকিলাব, স্বনির্ভর অর্থনীতির পথে দেশ, ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশের লেনদেন কমেছে। আপনি শিরোনাম শুনলেন। জাতীয় নির্বাচনের নানা ধরনের কথাবার্তা হচ্ছে। যদি বিএনপি সহ সম্ভাবনা রাজনৈতিক দলগুলো মনে করে যে 6 মাসের মধ্যেই নির্বাচন সম্ভব, সমন্বয়ক সার্জিস আলম বলেছেন এটা অবাস্তব, মানে সম্ভব না। প্রথম আলোর রিপোর্টে বলা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে চান বেশি মানুষ, বিবিএস-এর জরিপ। কি হচ্ছে? নির্বাচনে তো যেতে হবে। স্থানীয় সরকার পরীক্ষামূলকভাবে পাইলট আকারে তো করা যেতে পারে 2-1টা, ছাত্র সংসদও করা যেতে পারে 2-1টা। আপনি জানেন যে এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারিখ দিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাপটা ঘনীভূত হচ্ছে। নির্বাচনে তো যেতেই হবে। এখন 6 মাসের মধ্যে দিয়েছে, এটা আসলে একটা চাপ তৈরি করছে যেন এই বছরের শেষ নাগাদ হয় আর কি। সেটাই ভালো, সেটা উত্তম জাতির জন্য। কারণ আপনার এই সরকার তো 23 জন উপদেষ্টা সরকার, তাদের তো স্তরে স্তরে কর্মী বাহিনী নেই, তারা সদিচ্ছা থাকলেও সেটা বাস্তবায়ন করতে পারে না। রাজনৈতিক দলগুলির সেরকম সিস্টেম আছে, ধাপে ধাপে তাদের কর্মী আছে, নেতা আছে, কোনো কিছু বাস্তবায়নের জন্যে, প্রহরা দেওয়ার জন্যে তাদের যেই একটা সিস্টেম আছে সেটা এই সরকারের নেই। ফলে এই প্রবলেমগুলি হচ্ছে। তো একটা নির্বাচিত সরকার যদি আসে, সব দলের সব মতের যদি সেখানে প্রতিনিধিত্ব থাকে, তাহলে একটা ঐকমত্য থাকবে এবং সব সমস্যার কিন্তু সমাধান আছে যদি তারা আন্তরিক হয়। সেটার দিকেই যেতে হবে দেশকে। এটার মধ্যে ট্রায়াল অ্যান্ড এরর হবে। আমরা কিন্তু 100% আশা করলে তো হবে না, যতটা হয় আর কি। কারণ এটা তো একটা বিপ্লব বলা হচ্ছে, বিপ্লব তো সেইভাবে না। এটার মধ্যে অগোছালো ছিল, অনেক ভাব ছিল, তারপরে আপনার ত্রুটি বিচ্যুতি ছিল, সেগুলি এখন আস্তে আস্তে ধরা পড়ছে। আপনার প্রোক্লেমেশন নিয়েই দেখেন নানান সমস্যা, তাই না? টানাপোড়েন চলছে। হ্যাঁ, তারপরে কোথায় শপথ হলো, সেটার শহীদ মিনার হলো না কেন, এগুলি নিয়ে নানান কথাবার্তা হচ্ছে। তো এগুলি একটা জগা খিচুড়ি এর মধ্যে আছে, কিন্তু এটাকে যতটা সম্ভব সংহত করা এবং এই বিজয়টাকে স্থায়ী রূপ দেওয়া এবং এটা একটা কল্যাণকর দিকে নিয়ে যাওয়া, সেটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ আমি মনে করি। কালের কণ্ঠেতে আপনারা শিরোনাম করেছেন শুধু আইন করে রাজনৈতিক ধারা বদলানো যাবে না,
সংস্কার সুপারিশ বাস্তবায়ন করা হলে দলগুলোর নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসতে পারে, পরিবারতন্ত্র আরও পাকাপোক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন সংস্কারটা তো একটা চলমান প্রক্রিয়া, আপনি 5 মাসে 6 মাসে 7 মাসে এটা তো সম্ভব না, এটা চলতে থাকবে এবং এইটা এরা শুরু করেছে ভালো কথা, এটা এগিয়ে নিয়ে যাবে রাজনৈতিক দলগুলি, এটা একটা পরম্পরা, এটা একটা চলমান প্রক্রিয়া চলতে থাকবে। তার মধ্যে দিয়ে কিন্তু নির্বাচিত সরকারকে আমরা দেখতে চাই। আপনি পরিষ্কার বলে দিয়েছে ভারতের সেনাবাহিনী প্রধান যে নির্বাচিত সরকার যখন আসবে বাংলাদেশে তখন সবগুলি সমস্যার সমাধান হবে। আপনি পরিষ্কার দেখেন, বার্তাটা দেখেন। তারপরে আপনারা দেখেন যে ভারতে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত কিন্তু বলেছেন যে ভারত এবং যুক্তরাষ্ট্র উভয়ই চায় যে একটা গণতান্ত্রিক সরকার দ্রুত আসুক। হ্যাঁ, আসুক। ফলে নির্বাচনের কোনো বিকল্প নেই। এখন দেশ এখন নির্বাচনী জোয়ারি টালমাটাল, আস্তে আস্তে এগুলি আরও বাড়বে। যতটা সম্ভব সহিংসতা এড়িয়ে ধৈর্য ধরে সংযত হয়ে রাজনৈতিক দলগুলি মানুষের যেই ভাষা, ছাত্র জনতার আকাঙ্ক্ষা এই যে পরিবর্তনের, সেটা যেন তারা পাঠ করে নিজেদেরকে শোধরায়, না হলে তো আগের মতোই হলে তো কোনো অর্থ হবে না। এই প্রাণ বলি সমস্ত বৃথা যাবে। এত ত্যাগ, এত কষ্ট, আপনার এত বছরের জগদ্দল পাথর, সম্পদ পাচার, লুণ্ঠন, সব কিছু ধ্বংস করে ফেলা, এগুলি বিনির্মাণ করা। আপনি বললেন যে মূল্যস্ফীতি বাড়বে, বিশাল চ্যালেঞ্জ। ফোকলা হয়ে গেছে দেশের অর্থনীতি, তাই না? সম্পদ পাচার হয়ে গেছে, তো অনেক সমস্যা। এখনও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে আসেনি পুরোপুরি। দ্রব্যমূল্য কিন্তু ভয়ঙ্কর, চালের দাম বাড়ছে, নিত্যপণ্যের সবজি শুধু এখন শীতকালে, সেটাও আপনি দেখেন কৃষক কিন্তু দাম পাচ্ছে না। একটা ফুলকপি কৃষক কিন্তু 1 টাকাও পাচ্ছে না, আবার আমাদের কিন্তু হচ্ছে 15 টাকা দিয়ে। তো মধ্যস্বত্বভোগী, চাঁদাবাজি, এগুলি কিন্তু থেমে নেই। ফলে আমরা কিন্তু পুরোপুরি আশার আলো দেখছি না। সবাইকে কিন্তু যার যার ক্ষেত্র থেকে দায়িত্ব পালন করতে হবে, শুধু রাজনৈতিক দল না, প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব আছে বলে আমি মনে করি, যদি এই বিজয়কে আমরা সংহত করতে চাই, স্থায়ী করতে চাই। আমাদের শিক্ষার্থীদের সাথে মানে নবীন প্রবীণ, বয়োজ্যেষ্ঠ নবীন, এইটা নিয়ে কি একটা স্নায়ুযুদ্ধ চলছে? চলছে তো বটেই, সেটা কিন্তু ছাত্র সমন্বয়করা বিভিন্ন জায়গায় হেনস্থাও হচ্ছে, সেটাও ঠিক না। আবার তারা কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়িও করছে, মানে তাদের বয়স তো কম, এখন সেটাকে সেইভাবে আমাদের দেখতে হবে, তাই না? একটা অ্যাডভেঞ্চারিজম তো থাকে এই বয়সে, যুক্তিসঙ্গত কোন কাজটা কোনটা নয় সেগুলি বোঝার, সঠিক নির্ণয় করার ক্ষমতা তাদের কম, তাদের সেই দূরদর্শিতা নেই, মানে ম্যাচিউরিটি সেইভাবে আসেনি। সেটা আমাদেরকে সেইভাবে দেখতে হবে, তাদেরকে গাইড করতে হবে, দায়িত্বটা আমাদের, তাই না? তাদেরকে যদি আমরা একতরফা যদি ব্লেম করতে থাকি সেটা তো ঠিক হবে না, কারণ পরিবর্তনটার ফিনিশিং টাচটা তারাই দিয়েছে। রাজনৈতিক দলগুলি এত বছর ধরে সংগ্রাম করেছে, গুম হয়েছে, খুন হয়েছে, দেশ ঘর ছাড়া হয়েছে, দেশ ছাড়াও হয়েছে। আপনি দেখেন কত একটা ত্যাগ তিতিক্ষার ফলে এই জুলাই বিপ্লবটা হয়েছে, 36 জুলাইটা হয়েছে। তো সেগুলি সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা এটার ফসলটা ঘরে তুলতে পারবো। শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের ফিরে যাওয়া, পড়াশোনা আরও জোট কদমে চলা বা সব কিছু মিলিয়ে এখনও নানা ধরনের অস্থিরতার প্রসঙ্গ বিভিন্ন পত্রপত্রিকার শিরোনাম হয়। তো সেক্ষেত্রে যেমন গতকালও বোধহয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শিক্ষার্থীরা যেন শিক্ষা জীবনে ফিরে যায়, তারা আরও ব্যস্ত হয়। তো এইটা বলতে হচ্ছে কেন? সেটা বলতে হচ্ছে যে এখন একটা ক্ষমতার তারা স্বাদ পেয়ে গেছে, তাই না? সেটা তো আমি বললাম যে সেখানে আমাদের তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে ভালো করা দরকার। গার্জেনদের দায়িত্ব আছে, এখানে বাবা মায়ের দায়িত্ব আছে, শিক্ষকদের দায়িত্ব আছে, সবারই বয়োজ্যেষ্ঠ যারা, তাদেরকে এই দায়িত্বটা পালন করতে হবে। ওই ক্ষমতার স্বাদটা পেয়ে গেছে তো, মানে ফলে সেটার জন্য তাদের একটা কোথাও কোথাও একটু দিশেহারা ভাব। বাবা মায়ের কথা বললেন, একটা ছোট্ট করে একটু আলোচনা করতে চাই। বাবা মায়ের কথা বললেন, বাবা মা বা তার শিক্ষা, মানে তার সন্তান, এই যে পারস্পরিক একটা বন্ডিং, আসলে কি বাবা মায়ের কথা এখন ছেলেমেয়েরা আসলে শোনে না? সামগ্রিক অর্থে যদি বলি শোনে না। সেটা আমরা যতটা আদব লেহাজের সঙ্গে বড় হয়েছি কিংবা সমীহ করি গুরুজনদের, সন্ধ্যার মধ্যে বাসায় ফিরবি, একদম একেবারে মেলামেশা কোথায় করছে কি করছে, এখন আপনি সন্তানের হাতে ডিভাইস তুলে দিচ্ছেন, মোবাইল ফোন তুলে দিচ্ছেন এবং তার সাথে আপনি ডিভাইস শেয়ার করছেন, ইন্টারনেট দিচ্ছেন। হ্যাঁ, সেগুলি কিন্তু ক্ষতিকর। অনেক দেশে আপনি দেখবেন যে 18 বছর না হলে সেসব মোবাইলে অ্যাক্সেস অলরেডি টিকটক বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা লাগবে, এটা দরকার আছে, একটু নিয়ন্ত্রণ প্রয়োজন আছে। খুব বেশি না, চীনের মতো অত না, ইরানের মতো না, কিন্তু আবার ডিজিটাল থেকে তাদেরকে দূরেও রাখা যাবে না। এটা একটা কঠিন পরীক্ষা কিন্তু গার্জেনদের, মানে যেহেতু হাতে দিয়ে দেওয়া হয়েছে ফাট করে কেড়ে নেওয়া উচিত। হ্যাঁ, সেইটাই। এবং ওইটার প্রতি আসক্তিটা থাকে, আবার নিষিদ্ধ করে দিলে তখন সেদিকে টানটা আবার বেশি থাকবে।
আজকে দৈনিক ইত্তেফাকের শিরোনামটা নিশ্চয়ই আপনি বোধহয় খেয়াল করেছেন, মোটরসাইকেল দুর্ঘটনায় চিরতরে নিথর 6 বন্ধু, এবং আরেকটি পত্রিকার শিরোনাম হয়েছে 6 জন না 8 জন মারা গেছে, এবং 3 জন মোটরসাইকেলে করে বিয়ে খেতে গিয়েছিল, তারা ফেরার পথে মারা গেছে। আবার 3 জন ভোরের সকালে খেজুরের রস খাবার জন্য রওনা দিয়ে সেখানে মারা গেছে, আরও 2 জন বাইরে, আরও বিভিন্ন জায়গায়। এই যে জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেলে যখন তরুণরা চড়ে, আপনি খেয়াল করবেন মানে কিছু ভাবে না যে না আমার একটা বেপরোয়া গতি, এই জায়গা থেকে নিয়ন্ত্রণ, এই যে জীবনগুলো গেল, এই যে কান্না, এই যে আহাজারি, এটাই তো একটা, কে নিয়ন্ত্রণটা করবে? কে? সেটা তো আমাদের গার্জিয়ানদের দায়িত্ব, বাবা মায়ের দায়িত্ব। আবারও সেই গার্জিয়ান, অবশ্যই বেসিক দায়িত্বটা তাদের। এখন তো তারুণ্যের শক্তি হচ্ছে এরকম বাঁধ ভাঙা উচ্ছ্বাস থাকবে, বেপরোয়া গতি থাকবে, তাকে সংহত করা, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সেই সঠিক পথে চালানো, এটা দায়িত্ব। আপনি দেখেন যে মানে মোটরসাইকেল দুর্ঘটনাটাই সবচেয়ে বেশি হয়, এবং বলা হচ্ছিল যে এই শতাব্দীতে 2টা সমস্যা হবে, একটা হলো পানি নিয়ে সমস্যা, আর একটা হলো দুর্ঘটনার সমস্যা। এই শতাব্দীর সারা বিশ্বে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পানি নিয়ে তো বহু দেশে তো সুপেয় পানি নেই, বাংলাদেশও কিন্তু নদীমাতৃক দেশ, কিন্তু আমরা শুকনো মৌসুমে কিন্তু আমরা শোচনীয় অবস্থায়, পানির জন্য উজানে প্রত্যাহার হয় পানি, সেখানে রাজনীতি আছে, পৃথিবীর নানান দেশে আছে, দুর্ঘটনার এগুলিও বেড়ে যাচ্ছে। তারপরে আমাদের দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ট্রাফিক ক্র্যাশে তাদেরকে সেটা মানছেও না, তাদেরও কিন্তু এই পুলিশের ইমেজ তো প্রশ্নবিদ্ধ হয়েছে, সেটা এখনও ফেরত আসেনি, সময় লাগবে। তরুণরা আবার মানছে না কাউকে। আপনি দেখেন প্রত্যেক দিনই কিন্তু ট্রাফিক আইনের লঙ্ঘনের অনেক মামলা হচ্ছে, তারপরেও রোধ করা যাচ্ছে না। ওই মোটরসাইকেলটাও ভয়ঙ্কর, দুর্ঘটনা যা হয় তার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাটা সবচেয়ে বেশি হয়। এবং যে তরুণ মোটরসাইকেল চালান এবং যেহেতু বেপরোয়া গতি নিয়ে চালান, তাদের বোঝা উচিত যে এই গতিটাই কিন্তু জীবন না। আপনার সামান্যতম ভুলে সারা জীবনের জন্য একটা মর্মান্তিক ট্র্যাজেডি হয়ে থাকে, একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, একটা মৃত্যু, অকাল মৃত্যু তো আছেই, স্বাভাবিক মৃত্যু আমরা চাই, পরিণত বয়সে চাই, কিন্তু এরকম অকাল মৃত্যু আমরা চাই না, এবং এই দুঃসহ মৃত্যু আমরা চাই না, যেটা একটা বিভীষিকার ডেকে নিয়ে আসে একটা পরিবারের জন্য। কোন কোন শিরোনামের মিনিং কি দাঁড়ায়, যেমন জামায়াতের আমির বলেছেন আবারও যুদ্ধের জন্য প্রস্তুতি নিন। তো যুদ্ধ যখন শোনা যায় তখন একটা অন্যরকম ভাব আসে। যেমন উনি যেটা বলেছেন, আমাদের সন্তানরা ন্যায় বিচার চায়, বৈষম্যহীন বাংলাদেশ চায়, দুর্নীতি চায় না। সেই বাংলাদেশ এখন কায়েম হয়নি বলেই তারা স্লোগান তুলেছেন, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবারও যুদ্ধের জন্য প্রস্তুতির আহ্বান জানিয়ে তিনি বলেন, মানবিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামব না। যুদ্ধ বলতে একটা মিশন অর্থে হয়তো বোঝাতে চেয়েছেন, হয়তো এটা অস্ত্র নিয়ে যুদ্ধ না, আসলে এটা একটা চ্যালেঞ্জ। তো আসলে আমি ওই যে আগে বলেছি যে প্রাথমিক বিজয়টা 36শে জুলাই অর্জিত হয়েছে, কিন্তু বড় চ্যালেঞ্জটা সামনে, এটাকে ধরে রাখা, এটাকে স্থায়ী রূপ দেওয়া, সংহত করা, এবং এইটার সুফলটা যেন ঘরে ঘরে পৌঁছায় সেটার চেষ্টা করা। তো ওই অর্থে হয়তো মিন করে থাকতে পারেন, অস্ত্র হাতে যুদ্ধ করার ব্যাপার না, আসলে এটা একটা চ্যালেঞ্জ হিসেবে একটা, হ্যাঁ সেটাই। যুদ্ধ বলতে আমাদের সাধারণ কনসেপ্ট হচ্ছে যে এরকম অস্ত্র হাতে যুদ্ধ করা, তা নয়। দৈনিক সমকাল শিরোনাম করেছে, পুলিশের সংস্কার বাস্তবায়নে জরুরি রাজনৈতিক সদিচ্ছা। আপনি প্রসঙ্গ তুলেছিলেন যে পুলিশের সেই আস্থাটা ফিরে আসেনি, এতদিন পরে আস্থাটা ফিরে আসেনি। এই যে এখানে বলা হচ্ছে সংস্কার বাস্তবায়নে জরুরি রাজনৈতিক সদিচ্ছা, সেটাই তো জরুরি। সংস্কারের মধ্যে অনেক ভালো ভালো প্রস্তাব আছে, কিন্তু আপনি দেখেন আমলারা কিন্তু যেটা বিদ্রোহ করেছে সেটাও ঠিক হয়নি, কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না, কিছুদিন আগে যেটা ঘটলো। এবং পুলিশের মধ্যে এরকম সমস্যা হবে, তারাও সব কিছু মানতে চাইবে না। পুলিশে এতকাল ধরে আসলে মজ্জার মধ্যে ঢুকে গেছে, তো রক্তের মধ্যে আমাদের দাসত্ব এবং মানে অন্যায় প্রভুত্ব, দখলদারিত্ব। আপনাকে যদি ছোট্ট করে প্রশ্ন করি, ওই পুলিশের কথা যেহেতু উঠলো, গত 2-3 দিনে আদিবাসী প্রসঙ্গ নিয়ে ছাত্রদের উপরে যেভাবে লাঠিচার্জটা হলো, সেটা খুবই অনভিপ্রেত। সেটাও কেন এইভাবে হলো, এটাও তো একটা প্রশ্ন। না, এটা হ্যাঁ বিরাট প্রশ্নের জন্ম দিয়েছে। এটা এইভাবে তো তাইলে সেরকম দাঙ্গা আগের মতোই তো পুলিশের মানসিকতা রয়েছে, তারা মানবিক পুলিশ হয়ে তো গড়ে উঠতে পারছে না, তুলনা করছে সবাই, এই দৃশ্য নিয়ে তুলনা করছে। ঠিক, আমরা মানবিক পুলিশ চাই। পুলিশের ইমেজ, আমি বললাম যে এটা সময় লাগবে, নতুন রাজনৈতিক সরকার এলেও কিন্তু এই সমস্যাটা থেকে যাবে। যতটা সম্ভব পুলিশকেও কিন্তু সংযত হতে হবে, তাদের সেই লোভ, মানে সেই যে ক্ষমতা প্রতিপত্তি, আগে যেহেতু রাতের ভোট তারা করেছে, ফলে সেটার তারা ফায়দাটা নিয়েছে,
তো ওইটা তো রাতারাতি চেঞ্জ হয়ে যাবে, মানসিকতাটা বদলাতে হবে, এটাই হলো কথা। আপনি পুলিশের পোশাক বদলালেন, লোগো বদলান, তাতে তো হবে না। ভিতরে যদি পরিবর্তনটা না আসে, বোধের যদি পরিবর্তন না আসে, দায়িত্ববোধ, দেশপ্রেম, সংযম এগুলি যদি না থাকে, তাহলে কোনো কিছুই কাজে আসবে না। যত বড় সুন্দর সংস্কারের প্রস্তাব দেন না কেন, কোনো লাভ হবে না। দৈনিক যুগান্তরে শিরোনাম হয়েছে দ্রুতই আসছে নতুন দল, নতুন দল আসছে আসছে, এই প্রসঙ্গ তো অনেক আলোচিত এবং গুরুত্ব পাচ্ছে তরুণ, সাবেক আমলা, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সেটা তো কিংস পার্টি বলেন কিংবা যাই হোক, সার্জিস আলম তো বলেছেন পঞ্চগড়বাসী চাইলে, কালকেই বলেছেন, তা আমি হয়তো নির্বাচন করব। ভালো কথা, নাগরিক কমিটিও স্বীকার করে না, হ্যাঁ হ্যাঁ করতে পারে, অবশ্যই করতে পারে, সেটা জনগণ যদি ভালোবাসে ভোট দেয়, ওয়েলকাম। তো আমরা সেটা দেখতে চাচ্ছি, তাই না? নতুন দল তো আসা দরকারি, ফ্রেশ ব্লাড তো আসতে হবে। কনসেপশনাল মানে কনভেনশনাল রাজনীতি থেকে তো আমরা একটু মুক্তি চাচ্ছি, সেটাই কিন্তু জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এবং এটার দর্শন। তো সেই অনুযায়ী নতুন দল আসা দরকার, যদি তারা সৎ হয়, দেশপ্রেমিক হয়, দায়িত্বশীল হয়। তাই আম আদমি পার্টি যেরকম ভারতে, আবার তাদেরকে নিয়ে প্রশ্ন আছে। তো আমরা চাইবো যে এরকম নতুন দল আসুক, তৃতীয় স্রোত একটা আসুক না, মন্দ কি? পরীক্ষা হয়ে যাবে, ভোটের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে তাদের জনপ্রিয়তা কতখানি। সেটাই তো চূড়ান্ত পরীক্ষা। না, এটার জন্যই কি নির্বাচনে দাঁড়ানোর বয়স 21 করা হচ্ছে? না, বয়স 21 করা হচ্ছে আমার ধারণা যে তরুণদেরকে সম্পৃক্ত করা, আরো সম্পৃক্ত করা, কারণ তরুণরাই দেশটা বদলাতে পারে। আপনি দেখেন যে ছাত্ররা যেই আন্দোলন করেছে, আন্দোলনের পরেও কিন্তু তারা অনেক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে এবং উদ্যোগ নিয়েছে, যেটা কিন্তু তুলনাহীন। তারা যে ত্রাণ তৎপরতা দেখিয়েছে এবং সেখানে মানুষ এত ত্রাণ দিয়েছে, তাদের উপরে আস্থা রেখে যে তারা চুরি করবে না, এটার থেকে মেরে দেবে না, ত্রাণ রাখার জায়গা ছিল না। এটা বাংলাদেশের 55 বছরের ইতিহাসে নজিরবিহীন, প্রথমবারের মতো ঘটেছে। তারা ট্রাফিক কন্ট্রোল করেছে, তারা গাছ লাগিয়েছে, কল্যাণমূলক কাজে, দেশ ও জাতির উন্নয়নে সেই নিজেদেরকে ইয়ে করেছে। আমরা সেভাবে চাই। পড়াশোনা, তাদের উপরে দায়িত্বটা বেড়ে গেছে। আসলে পড়াশোনাটা করতে হবে বেসিক, এবং অন্য জিনিস ওয়াচডগ হিসেবেও দেখতে হবে। কোনো দল যদি স্বৈরাচারী হয়ে ওঠে, তাহলে এই 4 কোটি তরুণের দায়িত্ব হচ্ছে তাদেরকে মানে কন্ট্রোলে রাখা এবং তাদেরকে সুপারভিশনের মধ্যে রাখা, তদারকির মধ্যে রাখা। যদি আবার দুর্বৃত্তায়ন হয়, তাহলে তো অর্থহীন হয়ে, এত প্রাণ, এত ত্যাগ, জাতির এত কষ্ট, অর্থনৈতিক যে ক্ষতি হলো, তাই না? সব দিক দিয়ে ক্ষতি হলো। বিশ্ববাসীর কাছে আমাদের মুখটা মলিন হয়ে গেল এবং আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলাম, নানান দিকে সম্পদ লুট করলাম। এখনো কিন্তু দেশে দেশে আপনি দেখেন, ইলন মাস্ককেও বলতে হয় যে টিউলিপ দুর্নীতি করেছে, তাই না? সেটা কোথায় থাকে আমাদের মুখটা? সেটা ওয়ার্ল্ড নিউজ। এটাই খুব গুরুত্বপূর্ণ যে ইলন মাস্ক পর্যন্ত বলতে হয় যে আসলে উনি দুর্নীতি করেছেন। সেটা তো কেউ তো আসলে ছোট ছোট লোভ, এগুলি, টিউলিপ হয়তো ভবিষ্যতে ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারত, কিন্তু ক্যারিয়ারটা তো ধ্বংস হয়ে গেল, চিরজন্মের জন্য শেষ হয়ে গেল। সেটা তো বাংলাদেশেরও একটা গৌরব ছিল, যদি নিজেকে সেইভাবে সংযত করতে পারতো। এটা এই ছোটখাটো প্লট নেওয়ার থেকে, খালার সুবিধা নেওয়ার থেকে যদি নিজেকে বিরত রাখতে পারতো। যদিও এখনো কি এটা তো আর চূড়ান্ত হয়নি, এখনো প্রমাণিত হয়নি, কিন্তু স্পটটা তো লেগে গেল, তাই না? অনেক ধন্যবাদ আপনাকে। একেবারে শেষের দিকে আমরা একটু বইমেলা নিয়ে কথা বলতে চাই। সোহরাওয়ার্দী হবে কি হবে না একটা টানাপোড়েন ছিল। আমাদের মাননীয় উপদেষ্টা সরওয়ার ফারুকী, ওনার হস্তক্ষেপে বইমেলা আবার সেই সোহরাওয়ার্দী হচ্ছে। কি অবস্থা, কেমন হবে এবার মেলা? সেটা তো আমরা প্রত্যাশা করি নতুন বাংলাদেশে নতুনভাবে হবে সেটা। এবং এর মধ্যে আপনি জানেন, স্টল বরাদ্দ নিয়ে, প্যাভিলিয়ন নিয়ে একটু কিছু বৈষম্য করা হয়েছিল, যেটা অনভিপ্রেত। এটা আমরা চাই না, তাই না? সবাই মিলেমিশে আমরা থাকবো। কারো ভুল ত্রুটি থাকলে সেটা সেইভাবে আমরা বিচার করব, কিন্তু জোর করে কিছু চাপিয়ে দিব না, কাউকে অন্যায়ভাবে তার অধিকার থেকে বঞ্চিত করব না। সেটা সংশোধন করেছে প্যাভিলিয়নের ব্যাপারে, যতদূর আমি জানি। তো সেটা করাটা বাঞ্ছনীয় ছিল না আসলে। এটা কেউ, কোনো বিবেকবান মানুষ এটা সমর্থন করতে পারে না। তারা যেই কাজটা করেছে বাংলা একাডেমি এবং মানে কমিটি, বইমেলা কমিটি, সেটা তারা সংশোধন করেছে বটে, কিন্তু এই কাজটা করার প্রয়োজন ছিল না আসলে। ভেবে চিন্তে করা দরকার। এতদিনে তো বাংলা একাডেমি ম্যাচিওর হয়ে যাওয়ার কথা। বইমেলা আয়োজন করে আসছে, আপনি নিজে কভার করেছেন অনেক, আমি করেছি সেই শুরুর থেকে। মানে আমাদের সাংবাদিক জীবনের এইটা বিশেষ উজ্জ্বল জায়গা। হ্যাঁ হ্যাঁ, তা তো বটে। এবং এইটা একটা আমাদের অহংকারের জায়গা। বিশ্বে অনেক বড় বড় বইমেলা আছে, কিন্তু আমাদের বইমেলাটা প্রাণের মেলা এবং এটা ভাষা শহীদের স্মৃতির সঙ্গে জড়িত। আপনার প্রথমে কিন্তু 7 দিন ধরে হতো, তারপরে 15 দিন, এখন তারপরে 1 মাস। 1 মাস কিন্তু একটা, এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম সাংস্কৃতিক পৃথিবীর মধ্যে। হ্যাঁ, এত মানুষের। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক,
আমরা শেষে যে আলোচনাটি করলাম, বই মেলা, প্রাণের মেলা, জ্ঞানের মেলা আসছে আগামী মাসে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।